আমরা সাংবাদিকরাও পর্যন্ত অনেক সময় ভুল করি যে ইনফরমেশন আমরা মিসইনফরমেশন বুঝি না, এই কারণে আমাদের মিডিয়াগুলোতে মিসইনফরমেশন চলে আসে। এবং সাধারণ মানুষের জন্য এটা আরেকটু কঠিন বোঝাটা। সো এটা একটা মেথডিক্যাল ব্যাপার যে আপনি কত এটা নিয়ে বেশ কাজ করার আছে। এটা নিয়ে প্রথমে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার, যে আমি প্রথম কাজটা হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন, কোনো একটা ক্লেম আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, দেখার পরে ওইটা যদি আমার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে, প্রতিক্রিয়া মানে হচ্ছে আমি এটা শেয়ার করতে চাই, আমি এটা কমেন্ট করতে চাই, আমি এটাতে আমার গল্প আকারে বলতে চাই কাউকে, তো তাহলে আমার এটাকে সেকেন্ড চেক মানে সেকেন্ড থট দেওয়া এটার উপর, যে আমি দেখলাম এবং আমার কাছে খারাপ লাগলো, আমি খুব কষ্ট পাইলাম এবং আমি খুব উৎসাহিত হলাম, এরপরে শেয়ার করে দিলাম। বিষয়টা তা না করা, যে আপনি যা দেখবেন সোশ্যাল মিডিয়াতে তা সন্দেহ করতে হবে। এটা হচ্ছে প্রথম থিওরি। আচ্ছা, এখন সন্দেহটা করার পরে আপনি কি করবেন? তাহলে সন্দেহটা করার পরে আপনি হচ্ছে এখন এটা যাচাই করার, কিন্তু এই জায়গাটা যে সূত্রের জায়গাটা, যেমন আমি আমাদের 6 নম্বর যে শিরোনামটা আজকে আমরা করেছি, চ্যানেল 24-এর বরাত দিয়ে এবং বেশ পরিচিত, আমারই খুব পরিচিত মানুষজন যারা গণমাধ্যমে পড়াশোনা মানে গণযোগাযোগ সাংবাদিকতায় পড়েছেন, তারাও লিখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হচ্ছে 6 বছর, তারা এটা দিচ্ছেন, শেয়ার করছেন এবং সূত্রে দিচ্ছেন চ্যানেল 24, যদিও চ্যানেল 24 এই ধরনের কোনো সংবাদ করেননি। এটা কিভাবে ঘটলো? দেখা যাবে যে ওনারা ইচ্ছা করে এটা ছড়াচ্ছেন, বিষয়টা তা না, হয়তো উনি একটা সোশ্যাল মিডিয়া পেজে এটা দেখছেন, দেখার পরে উনি মনে করছেন যে এটা তো খুব গুরুত্বপূর্ণ, কতদিন থাকবে এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে, মানে এটা গুঞ্জন চলতেছে, কতদিন এই সরকার থাকবে, হয়তো কেউ বলেছে, আমি এটা শুনিনি। আচ্ছা, সো এরপরে উনি এটা দেখছেন, ওনার মধ্যে একটা তাড়না আছে এটা শেয়ার করার, উনি প্রতিক্রিয়া হচ্ছে, সো উনি শেয়ার করে দিয়েছেন। এখন প্রথম কাজ ছিল ওনার যে সোশ্যাল মিডিয়াতে একটা পেজে দেখছেন বা একজনের প্রোফাইলে দেখছেন, এটা যেহেতু চ্যানেল 24-এর বরাতে আসতেছে, সো উনি জাস্ট চ্যানেল 24-এর ওয়েবসাইটটা অথবা তার ফেসবুক পেজটা যদি একটু ওপেন করে, ওই ফেসবুক পেজে সার্চ অপশন আছে, ওখানে গিয়ে যদি 6 বছর সরকারের মেয়াদ এই টাইপের শব্দ, 2টা শব্দ 3টা শব্দ লিখে যদি সার্চ দেন, তাহলে যদি কিছু থেকে থাকে ওই ওয়েবসাইটে বা ওই সোশ্যাল মিডিয়া পেজে, তাহলে কিন্তু তার সামনে অ্যাপিয়ার করবে। যদি না থাকে তাহলে উনি এটা আসলে ওখানেই উনি ধাক্কা খাবেন। 2 নম্বর হচ্ছে যে এই রকমের গুরুত্বপূর্ণ নিউজ, যে সরকার কতদিন থাকবে, এই নিউজটা আসলে যদি হয়ে থাকে তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার কোনো প্রোফাইলে, র্যান্ডম ফেসবুকারের প্রোফাইলে এটা প্রথমে দেখার চেয়ে আপনি প্রথমে দেখার কথা মিডিয়াতে, আপনি ব্রেকিং নিউজ আকারে দেখবেন, কিংবা হচ্ছে এটা একটা পত্রিকাতেও না, শুধু চ্যানেল 24 না, এটা টপ সব মিডিয়াতে এটা কভার করবে। সো মূল কথা হচ্ছে যে আপনি এই যে ক্রাইসিস মুহূর্তগুলো চলে, আমাদের ক্রাইসিস মুহূর্তে গুজব, মিসইনফরমেশন বেশি ছড়ায়, কারণ মানুষের মধ্যে ইমোশনের হ্রাস থাকে। সো ইমোশনের হ্রাস যখন থাকে, তখন সে তাড়া থাকে তার ইনফরমেশন শেয়ার করবে, ফলে তার যাচাই করার সময়টা সে নিতে পারে না। এই সময়ে আপনার আসলে বেশি যাচাই করা প্রয়োজন। যখন মানুষ মনে করে যে আমার তাড়াতাড়ি ইনফরমেশন দিতে হবে, তখনই বেশি প্রয়োজন যাচাই করার। সো ওই সময়ে আপনার মেইন স্ট্রিম মিডিয়ার উপর নির্ভর করাটা হচ্ছে 2 নম্বর স্টেপ। সন্দেহ করা প্রথমে যে আমি সব কিছু শেয়ার করবো না, 2 নম্বর হচ্ছে আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে এটা আসছে কিনা ওটা দেখা। এটা আসলে টুলসের আলাপ না, এটা ধরেন যে মানুষ কিভাবে করবে পদ্ধতিটার আলাপ। সো টুলসের আলাপে গেলে আমরা হয়তো আরো ডিটেইল, এটা আসলে অনেকটা প্র্যাকটিক্যাল ব্যাপার। ওকে, আপনি পদ্ধতিগুলো যদি বলেন। হ্যাঁ, সো 3 নম্বর যদি আমি বলি যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ধরেন আপনি যে উদাহরণটা দিলেন, এটা হতে পারে যে সরকারের মেয়াদের বিষয় বা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো মিসইনফরমেশন ছড়াচ্ছে কিনা, ওই ইস্যুটা মিসইনফরমেটিভ কিনা, এই ইনফরমেশনটা ভুল কিনা, এটা বোঝার জন্য ফ্যাক্ট চেকাররা কাজ করতেছেন বাংলাদেশে। এরকম বেশ কয়েকটা সংস্থা আছে, এর মধ্যে আমি নাম যদি বলি যে এএফপি আছে, এখানে এএফপির ফ্যাক্ট চেকিং অপারেশন আছে, বুম বাংলাদেশের ওয়েবসাইট আছে এবং পেজ আছে, তারপরে হচ্ছে ফ্যাক্ট ওয়াচ আছে, এরকমের ডিসমিস ল্যাব আছে। সো এদের ওয়েবসাইটগুলোতে যদি আমরা এই ক্রাইসিস মুহূর্তগুলোতে ডেইলি 1-2বার চোখ রাখি, তাহলে কিন্তু তারা কন্টিনিউয়াসলি আপডেট করেন বিভিন্ন ইনফরমেশন, যে কোনটা মিসইনফরমেশন। সো এটা একটা কাজ হইতে পারে যে প্রতিদিন একবার একটা ঢু মারা, 2বার ঢু মারা, যে আমি এই আজকে কয়টা মিসইনফরমেশন ছড়ালো, সেগুলো কি আমি এখানটাতে জেনে নিতে পারি। সো আমার যদি যেটা আমি শেয়ার করতে চাচ্ছি, এই ব্যাপারটা মিসইনফরমেশন যদি হয়ে থাকে, তাদের ওয়েবসাইটে থাকবে। অনেক সময় যে আমি যখন দেখতেছি তখন তারা সেটা প্রকাশ করেনি, সেই ক্ষেত্রে আপনি তাদের পেজের ইনবক্সে বা তাদের বিভিন্ন যোগাযোগের চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ তাদের সাথে কি আছে, তাদেরকে যদি আপনি পাঠিয়ে দেন যে ভাই খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছড়াচ্ছে, সো এটা কি সঠিক, আপনি গণমাধ্যমে পাইলেন না, মেইন স্ট্রিম মিডিয়াতে পাইলেন না, যেটাকে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে আপনি ফ্যাক্ট চেকারদের ওয়েবসাইটগুলো দেখেন, ফ্যাক্ট চেকিংয়ের ওয়েবসাইট দেখেন, তখন ওখানে পেয়ে যেতে পারেন। তারপরে স্টেপে যদি দেখেন যারা ওখানে নাই, তাহলে তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করেন, কারণ ফ্যাক্ট চেকিংয়ের যারা কাজ করেন তাদের
সবসময় চাহিদা থাকে যে কোনো মানুষ যে কোনো ইনফরমেশন আমার কাছে যদি পাঠায় চেকিংয়ের জন্য আমরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করি সেটা রেসপন্স করতে। সো এইটা একটা ওয়ে। ওকে, এরপরে একটা ব্যাপার আছে যে সাধারণ মানুষ মিস ইনফরমেশনের ব্যাপারে কিভাবে সচেতন হবে, এটাতে আমি খুব গুরুত্ব দিই। এটা হচ্ছে মিডিয়ার একটা রোল। সো এখন ধরেন আমরা ফ্যাক্ট চেকিংয়ে কাজ করি বাংলাদেশে 15 জনের মতো লোক, কয়েকটা প্রতিষ্ঠানে 15-18 জন লোক কাজ করে বা 20 জন হতে পারে। সেখানে যে ভলিউমের মিস ইনফরমেশন ছড়ায় সেটা অনেক বেশি। এখানে কাজ করতে 100 জন যদি নেওয়া যায় তাহলে কাজ করা যাবে 100 জন মানুষ। এই জায়গায় যদি মিডিয়া একটা রোল নেয়, আমাদের এখানে একটা দুর্বলতা হচ্ছে মিডিয়ার, যে মেইন স্ট্রিম টপ মিডিয়াগুলোতে ফ্যাক্ট চেকিংয়ের কোনো অপারেশন নাই। এটা একটা প্রবলেম। আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে যে কোনো ক্রাইসিস মুহূর্তে তাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো একটু পরপর ফ্যাক্ট চেকিং স্টোরি পাবলিশ করে। সবগুলো ওয়েবসাইটে আপনি দেখবেন গিয়ে যে ফ্যাক্ট চেক বলতে একটা ট্যাব আছে। বাংলাদেশে এরকম একটা ওয়েবসাইট আছে সংবাদ মাধ্যমের, এর বাইরে বাকিগুলোতে নাই। সো এইটা যদি হয় যে ধরেন আমরা মিডিয়াতে যে রিচ, ধরেন চ্যানেল 24-এর যে অডিয়েন্স লাখ লাখ বা কোটি কোটি মানুষ, প্রথম আলো বা এরকমের টপ মিডিয়াগুলোর কোটি কোটি মানুষ। তো আমরা একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন যদি 1 লাখ মানুষকে রিচ করতে পারি, সেখানে 1 কোটি মানুষকে রিচ করার সম্ভাবনা আছে একটা মেইন স্ট্রিম মিডিয়ার। এবং কয়েকটা মেইন স্ট্রিম মিডিয়া যদি এটা পিক করে যে আজকে 3টে টপ ফেক নিউজ বা গুরুত্বপূর্ণ 3টে ফেক নিউজ ছড়াইছে, আমরা এটা আজকে প্রকাশ করব ইনস্ট্যান্টলি। এটা ফ্যাক্ট চেকারদের হেল্প নিয়ে হতে পারে, নিজেদের মধ্য থেকে কেউ ফ্যাক্ট চেকার নিয়োগ করে কিংবা নিজেদের এক্সপার্টিজ ইউজ করে এটা করতে পারেন। সো এইটা যদি হয় তাহলে এটা খুব বেশি ইফেক্টিভ হবে। কারণ মানুষজন, এই যে আমরা স্টেপগুলো বললাম, এগুলো কিছু মানুষ সচেতন, তারা হয়তো স্টেপগুলো ফলো করবেন, কিন্তু আম মানুষ যারা, তারা হয়তো এই স্টেপগুলো ফলো করার মতো টাইম বা পেশেন্স তাদের নেই। তাকে আসলে আপনি হাজির করে দিতে হবে তার সামনে, তার নিউজ ফিডে, যে এইটা হচ্ছে আসলে ফেক। আপনি যা দেখতেছেন আপনার আশপাশে এই 3টে পোস্টে একটা ইনফরমেশন দেখছেন, এটা আসলে ফেক, এটা আমি বলে দেব, তার নিউজ ফিডে আমি পৌঁছাই দেবো, আমার ফেসবুক পেজে আমি আপ করবো। সো এইটা যদি হয় যে মেইন স্ট্রিম মিডিয়া যদি ক্রাইসিস মুহূর্তে ফ্যাক্ট চেকারদের সাথে অ্যালায়েন্সে হইতে পারে কিংবা ইন্ডিপেন্ডেন্টলি হইতে পারে, ফ্যাক্ট চেকিংয়ের কাজটা যে কোনো ক্লেম ধরে ধরে ডিবাং করা। এখন ধরেন আজকে 100টা ক্লেম ছড়াইছে, সো 100টা ক্লেম আসলে একটা মিডিয়ার পক্ষে বা একটা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনের পক্ষে সম্ভব না, 2-3টা, কিন্তু ওই 2-3টা এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্প্যাক্ট রাখতে পারে, যেগুলো কনসিকুয়েন্স নিয়ে আসতে পারে সমাজে। যেমন ধরেন একটা মিস ইনফরমেশন ছড়াইছে গতকালকে যে কোন একটা জেলায় কোনো কমিউনাল একটা ইস্যুতে, আমি এক্স্যাক্টলি বলতেছি না ওইটা, সো কমিউনাল একটা অ্যাঙ্গেলে একটা মিস ইনফরমেশন ছড়াইছে। সো এটা যদি আমরা তাৎক্ষণিকভাবে কাউন্টার না করি, হতে পারে আমাদের কুমিল্লার মতো একটা ঘটনা ঘটে যেতে পারে। 2021 সালে যে কুমিল্লার ঘটনা ঘটছিল, তারপরে আমরা রামু কিংবা এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে কমিউনাল অ্যাঙ্গেলে একটা ভুল তথ্য ছড়িয়ে সেটা আসলে সংঘর্ষ, মানুষের লাইফ লস হয়ে গেছে কিংবা বাড়িঘর ভাঙচুর হয়েছে। সো এইটা বন্ধ করতে গেলে আমার কাছে সবচেয়ে মনে হয় যে কোনো ক্রাইসিস সবসময় করার প্রয়োজন নেই হয়তো, কিন্তু যে কোনো ক্রাইসিস মুহূর্তে মিডিয়ার ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন কাউন্টারে প্রোঅ্যাক্টিভ রুল। এটা এমন না, অনেক সময় আমরা এরকম মনে করি যে মেইন স্ট্রিম মিডিয়াতে আমি মিস ইনফরমেশন দেই না, এটাই এনাফ আমার জন্য। আমি মিস ইনফরমেশন প্রতিরোধে, যে আমি যেহেতু সব ইনফরমেশন আমার যেগুলো প্রকাশ করতে সেগুলো সঠিক দিচ্ছি, এটাই এনাফ মনে করি। কিন্তু আমি মনে করি, বা গ্লোবাল ট্রেন্ড যে সোশ্যাল মিডিয়া যখন থেকে মানুষের মেইন সোর্স হয়ে গেছে ইনফরমেশনের, তখন আসলে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার মিডিয়ার বাইরের অনেক ইনফরমেশন মানুষ কনজিউম করতেছে, অথবা রিসার্চে দেখা যাচ্ছে যে একজন মানুষ সোশ্যাল মিডিয়া থেকেই মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে বেশি ইনফরমেশন কনজিউম করে। ফলে আপনি যে মিডিয়াতে যে ভেরিফাইড ইনফরমেশন দিচ্ছেন, এর বাইরে যে আনভেরিফাইড ইনফরমেশনগুলো ছড়াচ্ছে, সেটাও আপনাকে আপনার রিপোর্টিংয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সো ডেইলি বেসিস এটা করা যায় যে আজকের 3টে ফেক নিউজ ছড়াইছে এটা, সো আপনি এটা করতে পারেন, আজকে বা এই সপ্তাহের এই কয়টা ছড়াইছে। এভাবে যদি করা হয়, প্রোঅ্যাক্টিভ রুল, বিশেষ করে ক্রাইসিস মুহূর্তে, বর্তমানের সময়ের যে ক্রাইসিস মুহূর্তগুলো আছে এরকম যে কোনো, তাহলে এটা আসলে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে মানে মিস ইনফরমেশন প্রতিরোধের যে লড়াই এটাতে।